অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা থেকেও আমরা পড়াশোনা করছি দীর্ঘদিন ধরে। আজকে ৩৭তম পর্ব থেকে সামান্য একটু অংশ পড়ার চেষ্টা করব। ৮০ দশকের শেষ অধ্যায় থেকে শুরু করে পরবর্তী বছরগুলি আমার কাছে বিষাদের ঘন কুয়াশায় মোড়া মৃত্যুশোকের মিছিল। কয়েকজন প্রিয়জনের বিয়োগের কথা আগেই উল্লেখ করেছি। খুরশিদ অস্ট্রিয়াতে পাকিস্তানের রাষ্ট্রদূত, কঠিন পীড়ায় ভুগে ভুগে সেও অবশেষে বিলীন হয়ে গেল। আমি তো তাহলেও তার মৃত্যুর কয়েক মাস আগে কানাডা থেকে ফিরে আসার পথে ভিয়েনায় নেমে তার সঙ্গে দেখা করে এসেছিলাম। আমার স্ত্রীর সেই সুযোগটুকুও ঘটল না। প্রায় ৪০ বছর তার সঙ্গে স্নেহপ্রীতির নিগড়ে জড়িয়েছিলাম। তার মৃত্যু সংবাদে দুজনেরই মনে হলো সত্তার খানিকটা যেন ধসে পড়ল। খুরশিদের জীবন সুখের হয়নি। কয়েক বছর আগে আমাকে শখেদে জানিয়েছিল সব কিছুই তার কাছে এখন অর্থহীন। তার শরীরে একাধিক জটিল ব্যাধি বাসা বেঁধেছে। আমেরিকায়, ইউরোপে বহু চিকিৎসা করিয়েছে, ক্রমশ শীর্ণ থেকে শীর্ণতরা। কয়েক সপ্তাহ সামান্য হয়তো ভালো, তারপরেই আবার অবস্থার অবনতি। এমনি করেই তার জীবনের শেষ বছর ১৫ কেটেছে। প্রথাগত আধুনিক চিকিৎসার উপকার না পেয়ে সে হাকিমি ইউনানির শরণাপন্ন হয়েছে। আমাদের লিখেছে কোনো কবিরাজের সঙ্গে পরামর্শ করে ওষুধ পাঠাতে পারি কিনা। পারিবারিক বন্ধু কলকাতায় এক খ্যাতনামা হোমিওপ্যাথ চিকিৎসকের কাছ থেকে নির্দেশ নিয়ে ওকে ওষুধের বিবরণ পাঠিয়েছি, তবে সব কিছুই বিফল হলো। ঈশ্বর সম্পর্কে বিতরাগের অনেক কারণ দাখিল করতে পারি, তবে সবচেয়ে উপরে ঠাঁই দেব এই আর্ত অভিমান। খুরশিদের মতো এমন ধর্মপ্রাণা, দয়াবতী, স্নেহশীলা মহিলাকে কেন এমন দুঃসহ শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে জীবনের শেষের বছরগুলি কাটাতে হলো, তার কোনো সদর্থক উত্তর আজ পর্যন্ত পাইনি। ওর মৃত্যুর পর মুম্বাইয়ের এক সাপ্তাহিক পত্রিকায় আবেগাচ্ছন্ন একটি স্মরণিকা লিখেছিলাম। সঙ্গে ছাপতে দিয়েছিলাম ওর বিবাহ দিবসের হাস্যোচ্ছল আনন্দ ঝলমল ছবি, যে ছবির দিকে তাকিয়ে হৃদয়ের মোচড়ানি আরও বাড়ে। লেখাটি বেরোবার পর পাকিস্তান থেকে একাধিক ধন্যবাদ জ্ঞাপক চিঠি পাই, হয় তার কোনো ছাত্রীর, নয়তো কোনো সহকর্মীর। ছেলে কামাল পড়াশোনায় তেমন দড় নয়। খুরশিদের তা নিয়েও প্রচুর চিন্তা ছিল। এখন কামাল কোথায়, কিভাবে আছে কিছুই জানি না। তবে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর আরেকটি প্রবন্ধ লিখি, যে কামালকে বহুদিন দেখি না, যার স্মৃতিতে আমি সম্ভবত আর অবশিষ্ট নেই, তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মৃত্যুরা যখন আসে সারি বেঁধেই আসে। খুরশিদের প্রয়াণের সন্নিকট সময়ে কলকাতায় আমার অতি কাছের মানুষ, এক মহিলা, অর্ধ শতাব্দী ধরে যাকে গৌরীদি বলে সম্বোধন করেছি, বেশ কয়েক বছর কর্কট রোগে ভুগে কঙ্কাল সমা, তিনিও জীবনের নির্দয়তা থেকে উদ্ধার পেলেন। বন্ধু বাচ্চুর জ্যেষ্ঠা ভাতৃজায়া যখন নববধূ হয়ে ওদের ঢাকাস্থ টিকাটুলির বাড়িতে গৌরীদেবী প্রবেশ করলেন, প্রায় কিশোরী বলা চলে, আমাদের চেয়ে বয়সে সামান্য মাত্র বড়, আমোদে সদা হাস্যময়ী, সমস্ত ব্যক্তিত্ব থেকে স্নেহ বিচ্ছুরিত হচ্ছে। আমাদের আড্ডায় গৌরী বৌদি বন্ধুর মতো মিশে গিয়েছিলেন। যতদিন কলকাতায় পাকা ডেরা বাঁধেনি, কাশী থেকে, দিল্লি থেকে, লখনৌ থেকে কিংবা বিদেশের এ প্রান্ত ও প্রান্ত থেকে দমকা হাওয়ার মতো একদিন দুদিনের জন্য কলকাতায় হাজির হয়েছি। বাচ্চুদের রাসবিহারী এভিনিউ বা রাজা বসন্ত রায় রোডের বাড়িতে কখনো কখনো রাত্রিবাস করেছি। আবিষ্কার করেছি গৌরী বৌদির আত্মীয়তাবোধ থেকে অভিন্ন তার আতিথেয়তা। বাচ্চুদের বাড়ির সবাইয়ের গান বাজনা, নেশা, নানা ধরনের শখ, ঝুঁকি নেওয়ার প্রবণতা, ব্যবসায় নেমে গৌরী বৌদির সব কিছুর সাক্ষাৎ শরিক। শেষের দিকে লেক মার্কেটের উল্টো পারে, যেখানে ফুলওয়ালাদের আস্তানা, একটি বাড়ির দোতলায় রেস্তোরাঁ খুলেছিলেন। সকাল বিকাল চায়ের আয়োজন, দুপুরে রাত্রিরেতে খাঁটি বাঙালি রান্না পরিবেশন। রেস্তোরাঁটি এখনও আছে, গৌরী বৌদি নেই। জীবনে অনেক আনন্দের দিনের জন্য তার কাছে আমি কৃতজ্ঞ।
একই ঋতুতে চলে গেলেন লখনৌ জীবনের পরম শুভানুধ্যায়ী বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয়। কয়েক মাস বাদে ছায়ামাসী দুর্যটি প্রসাদের মৃত্যুর পর এই এতগুলি বছর যিনি আমাকে আদরে ঢেকে রেখেছিলেন, 91 সালে যে নির্বাচনে আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে হেরে ভূত হই, তার একটি স্মৃতি আমাকে অপরাধবোধে এখনও আনত করে। গ্রীষ্মের ঝাঝা রোদে প্রায় 90 উত্তীর্ণা ছায়ামাসী লাইনে দাঁড়িয়ে আছেন আমাকে ভোট দেবেন। শরীরের উপর বহু বছর ধরে অনেক অত্যাচার করেছেন রবি সেনগুপ্ত। 80 দশকের গোড়ায় কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। আমরা এক ঝাঁক বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন হাসপাতালে প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রত্যহ অনিশ্চিত প্রহরগুনি মনে মনে নিজেদের তৈরি করি চরম দুঃসংবাদের জন্য। একমাত্র ঘোর আশাবাদী যশন দস্তিদার এক সন্ধ্যায় সে মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না, রবিদা জানেওয়ালা পার্টি না। তার কথাই ফলল। সেই যাত্রায় রবি সেনগুপ্ত ভেঁচে উঠলেন 10 বছর বাদে ফের দুরারোগ্য ব্যাধির কবলে। এবার যশন দস্তিদার প্রত্যয় ব্যর্থ। রবি সেনগুপ্তর উপর বিরক্ত এমন লোকের অভাব নেই। বিরক্তি উদ্রেক করার মতো ইন্ধন ভদ্রলোক না মেনে উপায় নেই অনেক জুগিয়েছিলেন। বদমেজাজি, যে কোনো উপলক্ষে বা উপলক্ষহীনতায় ওর তার সঙ্গে ঝগড়ায় প্রবৃত্ত হতে সদা প্রস্তুত। রাজনৈতিক গোঁড়ামি, সেই গোঁড়ামি চরিতার্থ করতে যতদূর পর্যন্ত যাওয়া যায় তার যাওয়া। অথচ এই মানুষটি পরোপকার করার জন্য সর্ব ঋতুতে মুখিয়ে থাকতেন। ককে ধরে ক্ষয়ের জন্য চাকরি জোটানো, খকে ধরে গয়ের জন্য ঘয়ের কাছ থেকে একটি প্রশংসাপত্র সংগ্রহ, উঁয়ের কাছ থেকে বরকির জয়ের জন্য ক্রিকেট খেলার টিকিট জোগাড় করে দেওয়া, স্বামীর সঙ্গে সম্পর্ক গুছিয়ে মধ্যরাত্রিতে রাস্তায় বেরিয়ে এসেছেন যে মহিলা, তার জন্য বিকল্প ডেরা খুঁজে দেওয়া। রবি সেনগুপ্তের মতো এমন পুরোপুরি অপেশাদারী, পুরোপুরি অবৈতনিক পরিত্রাতা আমার অভিজ্ঞতায় দ্বিতীয় দেখিনি। তার রুক্ষ বহিরাবরণ থেকে যা অনুমান করা সম্ভব ছিল না, গভীর কবিতা প্রেমিক, সঙ্গীত প্রেমিক, নাটক প্রেমিক, সাহিত্য প্রেমিক, ধ্রুপদী সঙ্গীতের অঢেল খবর রাখতেন। রবীন্দ্রনাথ ও পরবর্তী কবিদের রচনা থেকে ঘণ্টার পর ঘণ্টা নির্ভুল আবৃত্তি করে যেতে পারতেন। আর নাটকের নেশায় তো ঘরছাড়াই হয়েছিলেন। সবচেয়ে যা উল্লেখযোগ্য তা তাঁর বন্ধু বাৎসল্য। তাপস সেনদের কাছ থেকে আমার এই উক্তির সমর্থন মিলবে। পুরনো রেকর্ড তুপ করে এনে রবিবার বা অন্য কোনো ছুটির দিনে শিথিল সময়ে আমরা একত্র বসে ঘন্টার পর ঘন্টা গান শোনায় ডুবে থেকেছি। রবি সেনগুপ্তর মৃত্যুর পর আমার সঙ্গীত শ্রবণের ঋতু অবসান। এখন রবি সেনগুপ্ত নেই, তাকে যেতে না দেওয়া যশন দস্তিদারও নেই। মাস্টারমশাই অমিয় দাশগুপ্তের খুব শখ ছিল অন্তত 90 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। আমরা নিশ্চয়ই সেই উপলক্ষে তাকে অভিনন্দন জানাবো। অভিনন্দনের ধরন ধারণ কী হবে তার বিশদ বিবরণ জানতে চেয়ে আমাদের কাছে প্রায় তার কৌতুকী প্রশ্ন। তার মনোবাঞ্ছা পূর্ণ হলো না। 92 সালের জানুয়ারি মাসের শান্তিনিকেতনে গত হলেন তিনি। গুরুপত্নীর নির্দেশে আমি আর অশোক রুদ্র মিলে মুখাগ্নি করলাম। ধনবিজ্ঞানে তদ্গত প্রাণ এই মুহূর্তে বাইরের পৃথিবীতে কি ঘটছে না ঘটছে তা নিয়ে আপাত আগ্রহহীন অমিয়বাবু নিজস্ব মূল্যবোধে তথাচ অনড়। ছেলে সুবিখ্যাত ধনবিজ্ঞানী, প্রায় বিদেশি বনে গেছে। মেয়েরও দূরবর্তী ভিন রাজ্যে ব্যস্ত সমস্ত জীবনযাপন। তিনি নিজে কিন্তু শেষ পর্যন্ত নিখাত বাঙালি ছিলেন। বাংলা ভাষায় কিছু লেখবার অনুরোধ জানালে সানন্দে রাজি হয়ে যেতেন। শেষের দিকে কানে শুনতে পেতেন না, তাই নাটক দেখে আর রসসঞ্চার হতো না। অথচ শম্ভু মিত্র উৎপল দত্তের প্রচণ্ড অনুরাগী। শান্তিনিকেতনে কয়েক মাস শম্ভু মিত্র তার প্রতিবেশী ছিলেন। শম্ভুবাবুর সঙ্গে তাঁর আলাপচারিতার বিবরণ আমাকে মাঝে মাঝেই শোনাতেন। শেক্সপিয়ারের নাটকেরও অসম্ভব ভক্ত। যতবার বিদেশে গেছেন প্রায় হন্যে হয়ে ঘুরে লরেন্স অলিভিয়ের জন্য গিলগুড র্যালফ রিচার্ডসনদের অভিনয় দেখেছেন। শান্তিনিকেতনে অবস্থানকালে রবীন্দ্রনাথের গানে বিভোর সুগায়ক সুগায়িকার সন্ধান পেলে তাদের অব্যাহতি নেই। ফুলের মরশুমে নিজের হাতে বাগান করতেন।
তার মৃত্যুর খবর পেয়ে শান্তিনিকেতনে পৌঁছে দেখি বাড়ির সম্মুখবর্তী মাঠ নানা রঙের, নানা জাতের, নানা আকারের গোলাপে ছেয়ে আছে। শান্তিমাসিকে তার মেয়ে নিজের হাতে বরদাতে নিয়ে যত্নে রেখেছিলেন। মহিলা অ্যালজাইমার রোগের শিকার, স্মৃতিশক্তি এলোমেলো। কয়েকবার ওই শহরে ওর সঙ্গে দেখা করতে গিয়েছি, প্রতিবার গাঢ়তর অবসাদ নিয়ে ফিরেছি। কয়েক মাস হলো তিনিও প্রয়াত। পরলোকে বিশ্বাস করি না, ঈশ্বর চিন্তা অপ্রাসঙ্গিক মনে হয়। তাহলেও জীবনে যা হলাম, যা পেলাম, সমস্ত কিছুর জন্যই তো কারো না কারোর কাছে আমরা ঋণী। আমার সর্বাধিক ঋণ গুরু ও গুরুপত্নীর কাছে। আপিলাচাপিলার পাঠ আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ আমরা পরের দিন পড়ব।